21শে আগস্টের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই খুলবে স্কুল, 24 ঘন্টায় করোনায় 114 জনের মৃত্যু। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শিশুদের অবস্থা বেশি সংকটাপন্ন। পদ্মা, যমুনা সহ নদ নদীর পানি বিপদসীমার ওপরে, ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। করোনায় হুমকির মুখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দারিদ্র্যের কবলে এশিয়ার 8 কোটি মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21শে সংবাদে, সাথে আছি আমি আশা সাবিনা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: কৃষি খাতে এআইপি পদক দেওয়ার উদ্যোগ, উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা। 21শে আগস্টে হত্যাকাণ্ড এবং লাশ নিয়েও বিএনপি রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু হত্যা নয়, লাশ গুম করে ফেলার ষড়যন্ত্রও হয়েছিল। এদিকে সভায় এদিন 5,441 কোটি 63 লাখ টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয় একনেক। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই শ্রদ্ধা জানান 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ প্রয়াত নেতাকর্মীদের প্রতি। অনেকেই মারা গেছেন এবং অনেকেই পঙ্গু হয়ে গেছে। নৃশংস ওই হামলায় আহতদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের তহবিল থেকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ওই দিন হত্যার পর লাশ গুম করে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যা তার বিছানার কাছে ছিল তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে। প্রায় 3-4 ঘন্টা খালেদা যখন দেখে ফিরে আসে, তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও এত জঘন্য কর্মকাণ্ড। এদিন একনেক সভায় 5,441 কোটি 63 লাখ টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 3,263 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত 2 কিলোমিটারের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প। 4 লেন বিশিষ্ট একটা আধুনিক অ্যাপ্রোচ নির্মাণ করা হবে 2 পারে। এছাড়া ইপিজেডের সঙ্গে লিঙ্ক করা হবে ওখানকার, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এবং সব ব্যাপারটাই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে, এই জন্য কস্ট আপনি বেশি। গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর। এর ফলে বৃদ্ধি পাবে কৃষি পণ্যের রপ্তানি। মাননীয় প্রধানমন্ত্রী খুবই প্রশংসা করেছেন যে এগ্রিকালচার এক্সপোর্ট আমাদের বাড়াইতেই হবে এবং প্রসেস ফুড, প্রসেস শাকসবজি, মৎস্য, এর জন্য এই যন্ত্রপাতিগুলো প্রয়োজন এবং এই প্রযুক্তি আমাদের নিতে হবে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে স্কুল খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী স্কুল খুলে দেওয়ার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান। এর মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়ের 85% শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শর্ট সিলেবাসে চিন্তাভাবনা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী এর ভিত্তিতে সমাপনী ও মূল্যায়ন হবে বলে জানান। তবে স্কুল খুলতে পারলে পরীক্ষা নেওয়া হবে। যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে আমরা যদি আজকে বলে, আমরা কালকে প্রস্তুত আছি। মন্ত্রী পরিষদ এবং আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়, WHO সবাই মিলে এটা সিদ্ধান্ত তো লাগবে, স্কুল হুট করে খুলে দেওয়া যাবে না। 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 114 জন।
একদিনে শনাক্ত আরও ৫,২৪৯। ঢাকা বিভাগে এই সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ১৫.১২%। রিপোর্টে আরও জানাচ্ছেন জসিম জুয়েল। গেল এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কমেছে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমও চলছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার একদিনে কমেছে 0.03%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ১১৪ জন সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫,৫১৩ জনের। ৭৩৬টি ল্যাবে ৩৪,৭০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫,২৪৯ জনের। মোট শনাক্ত ১৪,৭২,৯৬৪ জন। ঢাকায় সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ, সর্বনিম্ন ময়মনসিংহে। মৃতদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৫৮ জন নারী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১৫.২১%। মৃত্যুর হার ১.৭৩% ও সুস্থতার হার ৯৩.৮১%। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে ওঠানামা করছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। একদিনে ১৭ জেলায় আক্রান্ত হয়ে এবং উপসর্গে মারা গেছেন ৭২ জন। চট্টগ্রামে করোনা ও উপসর্গে মারা গেছে ১০ জন, আক্রান্ত ৩১৮। এদিকে সিলেট বিভাগে ৯ এবং রাজশাহী মেডিকেলে মারা গেছে ৯ জন। ময়মনসিংহে ৫ জন এবং ঝিনাইদহ, বগুড়া, পাবনা ও বরিশালে ১৬ জনের মৃত্যু হয়েছে। যশোরে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন, নতুন শনাক্ত ২৯ জন। গাজীপুরে নতুন আক্রান্ত ১৫৭ জন। এছাড়া খুলনা, যশোর ও সাতক্ষীরায় ৮ জনের মৃত্যু হয়েছে। আর নাটোর, ঠাকুরগাঁও ও শেরপুরে মারা গেছেন ৪ জন। প্রতিদিনই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। গত ২৪ ঘন্টায় শুধু শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ জন শিশু, যাদের অবস্থা সংকটাপন্ন। আর মারা গেছে ৭ শিশু। এদিকে রাজধানী জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন ২১২ জন রোগী। চিকিৎসকরা বলছেন, মিরপুর, কল্যাণপুর আর রামপুরা থেকে আসছেন অধিকাংশ রোগী। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালের দৃশ্য এটি। এখানে লাইনে দাঁড়ানো অধিকাংশ অভিভাবকই এসেছেন ডেঙ্গু আক্রান্ত সন্তানকে ভর্তি করতে। গত ২৪ ঘন্টায় এখানে ৫৬ জন রোগী ভর্তি হয় সাধারণ শয্যায়, আর ৭ জন আইসিইউতে। রোগীর স্বজনরা বলছেন, জ্বর নিয়ে এসে টেস্ট করেই ডেঙ্গু পজিটিভ হয়েছেন। ডেঙ্গু আর করোনা আর রক্তের কিছু টেস্ট দিছিল, ওইখানে ডেঙ্গু পজিটিভ আসছে। সিবিসি টেস্ট করে দেখে ১,১১,০০০। তখনই আমরা রাতের বেলা ইমার্জেন্সি এখানে চলে আসি। চিকিৎসকরা বলছেন, যে হারে রোগী বাড়ছে তাতে শিগগিরই হিমশিম অবস্থায় পড়তে হবে তাদের। গত এক মাসে আমাদের টোটাল ভর্তি সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, এবং এরকম একটা পরিস্থিতিতে আমরা যে রোগীগুলি পাচ্ছি দেখা যাচ্ছে যে হ্যামোরেজিক ডেঙ্গু অথবা ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করছে। ডেঙ্গুতে আক্রান্ত ৩ মাসের শিশু মারা যাওয়ার ঘটনা বিরল, জানিয়েছেন এই হাসপাতালের রোগতত্ত্ববিদ। যে হটস্পটগুলো নির্ধারণ করা হয়েছে, এই হটস্পটগুলো যদি ধ্বংস করা না যায়, সেক্ষেত্রে আমাদের একটা বিপদ সংকেত বা একটা উদ্বিগ্নতার জায়গা থেকে যায়। রাজধানীর অন্যান্য হাসপাতালেও একই অবস্থা। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সংকটাপন্ন অবস্থায় আসছেন তারা। জ্বর ভাবছিল ফার্স্টে, ওখান থেকে মানে জ্বরের বিকাল সন্ধ্যার পরে মাথার ব্যথা শুরু হয়েছে। ১৬ তারিখ রাত্রে থেকে আবার ফজরের পর থেকে আবার জ্বর। ১৭ তারিখে টেস্ট করছি, ডেঙ্গু ধরা গেছে। জ্বর হলে তরল খাবার খেতে বলছেন চিকিৎসকরা। শরীর ব্যথা, বমি ছাড়াও নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে। দুটা জিনিস আমরা খুব লক্ষ্য করতেছি এবার ডেঙ্গুতে, একটা মাথা ব্যথা, হেডেক, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। রাজধানীর লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ ৬টি হাসপাতালকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড ঘোষণা করেছে সরকার। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। পদ্মা ও যমুনা সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। কয়েক জেলায় তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজরিনের রিপোর্ট। রাজবাড়ীতে বাড়ছে পদ্মার পানি। তলিয়ে গেছে ৫ উপজেলার মধ্যে ৪টি উপজেলার নিচু এলাকা। ফসল কাটতে না পারায় রোপা, বোরো ও আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ।
বন্যায় তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। চরের মানুষ ধান টান গাড়ছি, কাতারি ছিটাইছি, এগুলা বন্যায় খায়া গেল। ক্ষতির সীমানা নেই, আবাদ কৃষি তো নাই। লালমনিরহাটের 3টি ইউনিয়নে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও আমন ধানসহ সবজির ক্ষেত। গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা, হরিপুর, কাপাসিয়া, লালচমার ও পোড়াতচরে ডুবে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। তবে রাজশাহী পয়েন্টে কিছুটা কমেছে পদ্মার পানি। ফরিদপুরে বাড়ছে পদ্মা নদীর পানি। সদর উপজেলা ছাড়াও সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে কয়েকশো একর ফসলি জমি। পানিবন্দী প্রায় 15,000 মানুষ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। মহামারী করোনায় এশিয়ার ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্ধারিত সময়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন হুমকির মুখে পড়েছে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদন বলছে, করোনার কারণে গেল বছর এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর 8 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের কবলে পড়েছে। একই সঙ্গে খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষাসহ এসডিজির বিভিন্ন নির্দেশকের অগ্রগতিও থেমে গেছে। রিপোর্ট দুলি মল্লিকের। বিশ্বের সব দেশে সব মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিতের পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যকে দূর করতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি গ্রহণ করে জাতিসংঘ। বিভিন্ন দেশকে সময় বেঁধে দেওয়া হয় 2030 সাল পর্যন্ত। সবকিছু ঠিকঠাক চলছে, বিপত্তি ঘটায় মহামারী করোনা। 2019 সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে এখনও এর নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে উঠে আসে তারই ধারাবাহিক চিত্র। এতে বলা হয়, 2017 সাল পর্যন্ত এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর 5.2% মানুষ চরম দরিদ্রতায় জীবনযাপন করছিল। যদি করোনা হানা না দিত, তাহলে 2020 সালে তা 2.6% হার কমত। এখন উল্টো চিত্র। এক বছরে চরম দারিদ্র্যের কবলে পড়েছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর 8 কোটিরও বেশি মানুষ। বেড়েছে আর্থিক বৈষম্য ও বেকারত্বের হার। অনেকে বাধ্য হয়েছেন অনানুষ্ঠানিক খাতে কাজ করতে। এডিবির 49টি উন্নয়নশীল ও উন্নত দেশের তালিকায় প্রতি 4টির মধ্যে মাত্র 1টি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। করোনার এই ক্ষতির তালিকায় রয়েছে বাংলাদেশও। গেল এক দশকে উন্নয়নের সব ক্ষেত্রেই অগ্রগতি ধরে রাখলেও করোনার কারণে গেল বছর কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন, সামাজিক সুরক্ষা ও বাণিজ্য খাতে সূচকের কিছুটা অবনতি হয়েছে। এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জনে দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার পরামর্শ এডিবির। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা, মামলার আপিল শুনানি শীঘ্রই শুরু। সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ, ওসি প্রদীপ সহ আদালতে 15 আসামি। সন্ধ্যা 7টার 21 সংবাদে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকে। পরে ওবায়দুল কাদের বলেন, 21 আগস্ট পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর কুশীলবদের বিচারের আওতায় আনার কার্যক্রম চলছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই সময় দল, দেশ ও জনগণের জন্য আইভি রহমানের ত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। 2004 সালের 21 আগস্ট মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম ঘটনা। বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় হয়েছে। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অচিরে শুনানি হবে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান। স্প্লিন্টারের আঘাতে জীবনের সঙ্গে যুদ্ধ করে 4 দিন পর মারা যান রাজনীতির মাঠের এই লড়াকু নেত্রী। আজ তার 17তম মৃত্যুবার্ষিকী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
পারিবারিক নাম জেবুন্নেসা। রাজনীতির মাঠে আইভি রহমান নামেই জনপ্রিয়। 1944 সালের 7 জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চণ্ডীবের গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে আইভি রহমানের নিবিড় সখ্যতা। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে পরিণয় 1958 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আইভি রহমান বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে গণতন্ত্রের সংগ্রামে আত্মনিয়োগ করেন। 1969 সালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে ভারতে অস্ত্র চালনা ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রশিক্ষণ নেন। জয় বাংলা রেডিওতে নিয়মিত পাঠ করতেন কথিকা। 1980 সাল থেকে মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন জাতীয় মহিলা সমিতির সঙ্গেও। রাজপথের আন্দোলনে তৃণমূলের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন স্বমহিমায়। 2004 সালের 21শে আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী সমাবেশেও সহযোদ্ধাদের সাহস দিয়েছেন স্লোগানে মধ্যমণি হয়ে। আইভি রহমান কখনো মঞ্চে বসতেন না, তিনি নিচে বসতেন এবং মহিলা আওয়ামী লীগের সকল নেত্রীকে নিয়ে তিনি কিন্তু স্লোগানের ব্যবস্থা করতেন। তিনি কিন্তু স্লোগান দিতেন, কর্মীদেরকে উৎসাহ করতেন এবং কাছাকাছি থাকতেন। এই 15ই আগস্ট এবং 21শে আগস্ট দুটি একই সূত্রে গাঁথা। আমরা অনেক বয়সে ছোট, কিন্তু কখনো আমরা হেঁটে মিছিল আগে যেতে পারতাম না। উনি এত দ্রুত হাঁটতেন এবং নিজেই স্লোগান দিতেন। অবিলম্বে যারা 21শে আগস্টে গ্রেনেড হামলা করেছিল তাদের ফাঁসি আমরা দেখতে চাই, কারণ এই দেশে আর কখনোই আমরা হত্যা সন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না। এক মুহূর্তে স্লোগান স্তব্ধ করে দিয়েছিল রাষ্ট্রীয় মদদে চালানো গ্রেনেড হামলায়। মানব দেয়ালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রাণ রক্ষা হয়েছিল। ততক্ষণে আইভি রহমান সহ 24 নেতাকর্মীর শরীরে গেঁথেছিল স্প্লিন্টার। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে আব্দুল সালাম, পিন্টু, হারিস চৌধুরী, তারেক জিয়া সকলে কিন্তু মৃত্যুদণ্ড এবং 19 জন মৃত্যুদণ্ড এবং 19 জন কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে রাষ্ট্রযন্ত্র সেদিন ব্যবহৃত হয়েছিল এবং কোনো রাষ্ট্রযন্ত্রই সেদিন বিরোধী দলকে নিরাপত্তা দেয়নি। পরের 4 দিনের জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে যান আইভি রহমান। 24 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। যেসব ভুতুড়ে পত্রিকা এবং অনলাইন পোর্টাল ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এ কথা জানান। গত 2 বছরে প্রায় 450 পত্রিকায় একটি কপিও ডিএফপিতে জমা দেয়নি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এমন 100টি পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। ভুতুরে পত্রিকায় যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের কোনো বেতন দেওয়া হয় না, তারাই প্রকৃত সাংবাদিকরা কিন্তু ভালো। এরা চাঁদাবাজিতে লিপ্ত হয়, নানা কিছুর সাথে যুক্ত হয় এবং সেই বদনামটা সাংবাদিক সমাজের উপর বর্তায়, যেটি কখনো সমীচীন নয়। এই জন্য এই ভুতুরে পত্রিকার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। ইতিমধ্যে 100টি ডিক্লারেশন বাতিল করার জন্য বিভিন্ন জেলা প্রশাসনের কাছে নাম পাঠানো হয়েছে। সচিবের মায়ের সেবার জন্য মন্ত্রণালয়ের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রৌনক মাহমুদের মায়ের চিকিৎসা সেবার কাজে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব দিয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি দেওয়া হয়নি বলে জানান মন্ত্রী। সচিবের মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন। তার চিকিৎসা সেবায় হাসপাতালে 24 জন কর্মকর্তা কর্মচারীকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। হত্যা, ডাকাতি সহ 10 মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। গেল 16 আগস্ট কক্সবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ছেলে শাহজাহান সেজানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সিআইডি জানায়, মাদক ব্যবসা ও সেবনের ঘটনাকে কেন্দ্র করে অত্র এলাকার বৌদ্ধবিহার মাঠে আসামি আবু তাহের ও তার সহযোগীরা সেজানকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে হত্যা করে। এর আগেও পুলিশ কনস্টেবলকে হত্যা সহ 10টি মামলা রয়েছে আসামি তাহেরের বিরুদ্ধে। এদিকে গেল 27 জুলাই মাগুরায় পাবজি খেলাকে কেন্দ্র করে গোলাম রসুল নামে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যার অভিযোগে সজীব মিয়া নামে এক কিশোরকে গ্রেফতার করেছে সিআইডি।
করে তাদের মধ্যে একটা এই বিষয়গুলি নিয়ে একটা ঝামেলা চলছিল এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আবু তাহের তাকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। মাগুরার 27 জুলাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় মূলত এই পাবজি খেলাকে কেন্দ্র করে এবং এই সংক্রান্ত বিষয়ে মাগুরার সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়েছে। আজ মামলার বাদী মেজর সিনহার বোন শারমিন শাহরিয়াকে প্রদীপ ও লিয়াকত সহ 3 আসামির আইনজীবীরা জেরা করছেন। সোমবার সাক্ষ্য গ্রহণের প্রথম দিন শুধু বাদী শারমিন শাহরিয়ারের সাক্ষ্য গ্রহণ ও 12 আসামির পক্ষে তাদের আইনজীবীরা জেরা করেন। কাল সাক্ষ্য গ্রহণের শেষ দিন। আমরা চেষ্টা করব রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ থাকবে আমরা এই সাক্ষীগুলো যথানিয়মে দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গা গহীন পাহাড়ি এলাকা থেকে 74 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ভোরে গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। আটক 74 রোহিঙ্গার বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা পরিচয় গোপন রেখে করলডেঙ্গা পাহাড়ি এলাকার স্থানীয় কয়েকটি লেবু বাগানে মজুর হিসেবে কাজ করে আসছিল। সেখানে আরও রোহিঙ্গা আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। এবার শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির মুক্তির দূত নন, বিশ্বমঞ্চে শোষিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। নেতৃত্বে কারো কাছে তিনি হিমালয় সমান, ব্যক্তিত্বে আকাশ ছোঁয়া উচ্চতা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সাহসী বজ্রকণ্ঠের অবিসংবাদিত এই নেতাকে জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধীর চেয়ে উঁচু আসনে স্থান দিয়েছেন কেউ কেউ। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যস্থান বিশ্ব নেতাদের অনেকের কাছে ছিল অপূরণীয়। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ৭১-এ ৭.৫ কোটি বাঙালির স্বাধিকার আন্দোলনের কণ্ঠস্বর, সাহসের বাতিঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে জন্ম বঙ্গবন্ধুর। কিশোর বয়স থেকেই মানবতার জন্য কেঁদে উঠত তার হৃদয়। এরপর বেড়ে ওঠার সাথে সংগ্রামের দীর্ঘ পথে মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, খুব অল্প সময়ে হয়ে ওঠেন বিশ্বনেতা, বিশ্ববন্ধু। জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় সভায় দ্বিধাহীন কণ্ঠে দৃঢ়চেতা বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন নিপীড়িত মেহনতি মানুষের জন্য। মুষ্টিমেয় মানুষ যে অভূতপূর্ব বৈশ্বিক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে তার তুলনা ইতিহাসে বিরল। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো বলেছিলেন, শেখ মুজিবকে দেখলে হিমালয় দেখা হয়ে যায়। ৭৫-এর 15 আগস্ট অসাম্প্রদায়িক চেতনা, সাম্যের নীতিতে বিশ্বাসী বঙ্গবন্ধুকে হত্যা শোকাহত করে বিশ্বকে। সমসাময়িক নেতা ভারতের ইন্দিরা গান্ধী, কিউবার কাস্ট্রো, ব্রিটিশ এমপি জেমস লেমন্ড বলেছিলেন, মহান এক নেতাকে হারালো বিশ্ব। ব্রিটিশ মানবাধিকার আন্দোলনের নেতা লর্ড ফেনার ব্রোকওয়ে বঙ্গবন্ধু হত্যাকে মানব হত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে উল্লেখ করেন। ক্যারিসমেটিক লিডার বঙ্গবন্ধু, যার বজ্র কণ্ঠের সংগ্রাম, শান্তি আর মানবতার বার্তা মন্ত্রমুগ্ধ করত বিশ্বকে। অসাম্প্রদায়িক শোষণমুক্ত বিশ্ব করার স্বপ্ন দেখা বঙ্গবন্ধু তাই যুগ যুগ ধরে প্রজন্মের কাছে মৃত্যুহীন এক মহাজীবন। গতকাল আমাকে বলেছেন আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাবুল থেকে নাগরিক ও সেনা সরাতে বাইডেনের সিদ্ধান্তের অপেক্ষা, গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করল তালেবান।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মারা গেছেন। সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 64 বছর। দুপুর 1:45টায় সুপ্রিম কোর্ট বার ভবন প্রাঙ্গণে বিচারপতি আমির হোসেনের জানাজা হয়। এদিকে এ বিচারকের মৃত্যুতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ ছিল। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক। কোস্টগার্ডের 13তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। সকালে রাজধানীতে আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। আশরাফুল হক চৌধুরী 1988 সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখার কমিশন প্রাপ্ত হন। চাকরি জীবনে আন্তঃবাহিনী, দেশি বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন কোস্টগার্ডের নতুন মহাপরিচালক আশরাফুল হক চৌধুরী। ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের দেখা নেই। মাছ না পাওয়ায় হতাশ লক্ষ্মীপুরের জেলেরা। খরচ অনুপাতে মাছ ধরা না পড়ায় মহাজনের দাদন সহ এনজিও থেকে নেয়া ঋণের বোঝায় জর্জরিত তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি জানাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাসরিন। জুন থেকে আগস্ট এই 3 মাস মেঘনা নদীতে মাছ আহরণের ভরা মৌসুম। জেলেরা অনেক আশা নিয়ে মাছ শিকারে গেলেও জালে ধরা পড়ছে না ইলিশ। খরচ অনুপাতে মাছ ধরা না পড়ায় মহাজনের দাদন সহ লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে চিন্তিত তারা। এখন সিজনের ভিতরে নদীতে কোনো মাছ নাই, না থাকার কারণে জেলেরা বিভিন্ন পদে ঋণগ্রস্ত হইয়া এখন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া ছেলে মেয়ে নিয়ে না খাইতেছে। মাছ না থাকতে বাইতে মানে একজনের ফ্যামিলি 10 জন 12 জন করিয়া খাওয়ান না, এখন তাদেরকে খানো আমরা দিতে পারি না। 20-30 হাজার টাকা ঋণ করে খাইতে আছি, কোটক দেয় না, কোটক চালাইতেই না, কিস্তি চালাইতেই না। জেলেরা জানান, দিনরাত নদীতে জাল ফেলে যে পরিমাণ মাছ পাচ্ছেন তা বিক্রি করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। এক একটি নৌকায় 7 থেকে 8 জন জেলে আর জ্বালানি সহ প্রতিদিন খরচ 10 থেকে 12 হাজার টাকা। অথচ সারা রাত মাছ আহরণ করে পাচ্ছেন মাত্র 7 থেকে 8 হাজার টাকা। 7 থেকে 9টা পর্যন্ত, আবার দিনে 9টা বাজে আছি, মাছ নাই গাঙ্গে। মাছ বেশি 6,000 টাকা, কি বেশি 7,500 টাকা মাছ বেশি, মাছ ফসা না। 9-10 জন বাগি খরচ 10-12 হাজার টাকা, 4-5 হাজার টাকা দৈনিক গাতে আমাকে অনেক কষ্টতে দিন যাইতে আছে। আমরা নদীতে আপনাকে মাছ নাই কারণে অন্য ঘাটে বান্ধি থুয়া এখন আপনাকে রিক্সা এখন কিনি কোন রকম, তখন আপনাকে ফের চালে কোন রিক্সা ভাই। এদিকে মাছ না থাকায় অনেকটা অলস সময় পার করছেন আড়তদাররা। বিষয়টি স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, পানির প্রবাহ ঠিক থাকলে ও বৃষ্টি হলে আগামী 2 সপ্তাহের মধ্যে মিলবে আশানুরূপ ইলিশ। এটা ভ্রমণশীল মাছ এক এলাকায় না পাওয়া গেলে অন্য এলাকায় পাওয়া যায়, আমরা আশা করতেছি মাছ পাওয়া যাবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙনে সদর উপজেলার দেউরি সাইক্লোন শেল্টার ও প্রাথমিক বিদ্যালয়ের 2টি শ্রেণীর কক্ষ এবং একটি মসজিদ বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে নিচে চাপা পড়ে স্থানীয় আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র নিয়ামতুল্লাহ নিখোঁজ এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বরিশাল ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর স্থানীয়রা জানায়, নির্মাণের সময় ঝুঁকিপূর্ণভাবে বিষখালীর ভাঙনের মুখে ছিল ভবনটি। মাগুরায় প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক কৃষি ব্যাংকের প্রধান শাখার 2য় মুখ্য কর্মকর্তা নাজমুল হককে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে মাগুরায় বিচারক বুলবুল আহমেদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে 31 আগস্ট জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে সদর থানা পুলিশ নাজমুল হককে আটক করে। মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন শাখায় চাকরির সময় নিজ নামে অ্যাকাউন্ট খুলে তিনি বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়ে
বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত ছিল ৩২টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৮৮৪ পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,৭৬২ কোটি ৯০ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ১১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আন্তর্জাতিক খবর। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের অপেক্ষায় মিত্রদেশ ও তালেবান গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ডেডলাইন ৩১ আগস্ট। তবে কাবুলে এখনও প্রায় ৬,০০০ মার্কিন সেনা ও বিভিন্ন দেশের নাগরিকরা দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াতে জার্মান, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ পশ্চিম জোট বাইডেনের ওপর চাপ বাড়াচ্ছে। এ নিয়ে G7 এর ভার্চুয়াল বৈঠকে আলোচনা হবে। এদিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আফগানিস্তান না ছাড়লে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। অন্যদিকে সরকার গঠনের পথে এক ধাপ এগুলো তারা ঘোষণা করেছে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের নাম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ৫ ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। এবার খেলার খবর। পাঁচ ম্যাচ টি-20 সিরিজ খেলতে এখন ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সে দুপুর 12:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ব্ল্যাক ক্যাপসরা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে নিয়ে যান তারা। সেখানে আগে থেকেই রয়েছেন কিউই ক্রিকেটার অ্যালেন ফিন ও কলিন গ্র্যান্ডহোম। ইংল্যান্ডে দ্য 100 ক্রিকেটে অংশ নিয়ে গত শুক্রবার ঢাকা এসেছেন তারা। টম লাথামের নেতৃত্বে তরুণ দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলবে নিউজিল্যান্ড। স্থগিত হয়ে গেল পাকিস্তান আফগানিস্তান ওয়ানডে সিরিজ। দুই দেশের সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল সিরিজটি। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার হাম্বান্তোতায় পাকিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের শুরুতেই সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। সাম্প্রতিক পরিস্থিতিতে আফগান ক্রিকেটারদের শ্রীলঙ্কা যাওয়া সম্ভব নয়। আর পাকিস্তানের মাটিতেও সিরিজ আয়োজনের চেষ্টা করে ব্যর্থ হয় আফগান ক্রিকেট বোর্ড। শেষমেশ আফগানিস্তানের বর্তমান অভ্যন্তরীণ অবস্থা বিচার বিবেচনা করে সিরিজটি স্থগিত করে দেয় দুই বোর্ড। তাদের এই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। এএফসি কাপে ভারতের মোহনবাগানের সাথে ১-১ গোলে ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখে বসুন্ধরা। ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় বাংলাদেশের দলটি। তবে প্রথমার্ধে যোগ করার সময় সুশান্ত লাল কার্ড দেখলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের। আর এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় ভারতের মোহনবাগান। ম্যাচের ৬২ মিনিটে
সংবাদ শেষ করব কৃষি খাতে সরকারি স্বীকৃতির খবর জানিয়ে। সিআইপির আদলে এবার কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের এআইপি পদকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি বছর 5টি ক্যাটাগরিতে মোট 45 জনকে এআইপি সম্মাননা দেয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের এই উদ্যোগে কৃষি সংশ্লিষ্টরা উৎসাহিত হবেন, ইতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদনে। মেহেদী হাসানের রিপোর্ট। শিল্প বাণিজ্য ও রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছরই কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন বা সিআইপি সম্মাননা দিয়ে থাকে সরকার। সিআইপিরা সচিবালয়ে প্রবেশের সুযোগ, জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার সহ কিছু ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। একই আদলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছর 5 ক্যাটাগরিতে 45 জনকে এআইপি সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চূড়ান্ত করা হয়েছে নীতিমালা, যাতে কৃষি বিজ্ঞানী, কৃষি যন্ত্রের উদ্ভাবক, উদ্যোক্তা, উৎপাদক, প্রক্রিয়াজাতকারী, বাণিজ্যিক খামারি ও কৃষি সংগঠকরা এ সম্মাননার জন্য বিবেচিত হবেন। সরকার যে কৃষিকে এই যে মডার্ন কৃষি কমার্শিয়ালাইজেশন করতে চায়, মডার্ন এগ্রিকালচারের কথা বলা হচ্ছে, এইটার একটা কিন্তু বড় আমি মনে করি যে এই যে এআইপিটা করলো এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন, তাতে আমরা যারা কৃষির সাথে জড়িত আমরা কিন্তু অনেক উৎসাহ পাবো। সম্মাননার জন্য নির্বাচিত 45 জনের মধ্যে কৃষির জাত ও প্রযুক্তি উদ্ভাবনে সর্বোচ্চ 10 জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সর্বোচ্চ 15 জন, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে সর্বোচ্চ 10 জন, সরকার কর্তৃক নিবন্ধিত কৃষি সংগঠন থেকে সর্বোচ্চ 5 জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের স্বর্ণপদক প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ 5 জনকে এআইপি ঘোষণা করা হবে। উদ্যোক্তা ও উৎপাদকরা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে কৃষিপণ্য উৎপাদনে তারা আরো উৎসাহিত হবে, যার ইতিবাচক প্রভাব সামগ্রিক কৃষি খাতের উপর পড়বে। আমি এই ব্যবসায় আসছি বলেই কিন্তু কৃষক তার পণ্যটা আমার কাছে সরাসরি বিক্রি করতে পারছে উইদাউট মিডল ফেট। ফলে এখানে যদি বড় বড় প্রতিষ্ঠানগুলো এই কৃষিতে বিনিয়োগ করে, তাহলে আলটিমেটলি কিন্তু গ্রামের কৃষকই বেনিফিটেড হবে। এআইপি নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক বাছাই ও চূড়ান্ত বাছাই কমিটি থাকবে। চূড়ান্ত বাছাই কমিটির সভাপতি হবেন কৃষি সচিব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 আগস্টের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই খুলবে স্কুল, 24 ঘন্টায় করোনায় 114 জনের মৃত্যু। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শিশুদের অবস্থা বেশি সংকটাপন্ন। পদ্মা যমুনা সহ নদ নদীর পানি বিপদসীমার ওপরে, ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। করোনায় হুমকির মুখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দারিদ্র্যের কবলে এশিয়ার 8 কোটি মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।